জ্যাকি চেন এই হিরোকে বিশ্বব্যাপী সবাই চিনে তার ইউনিক ফাইটিং স্টাইল এবং অ্যাকশনের জন্য। আর তার অপোনেন্ট যদি হয় WWE চ্যাম্পিয়ন জন সিনা, তাহলে মুভির অ্যাকশন কোন লেভেলে পৌঁছাতে পারে তা হয়তো আপনারা ইতিমধ্যেই ধারণা করতে পারছেন। তো আজকে আমরা দেখব জ্যাকি চেন এবং জন সিনা অভিনীত 2023 সালে মুক্তি পাওয়া নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যাকশন থ্রিলার মুভি হিডেন স্ট্রাইক, যেখানে একদল লোক চায়নার একটা মরুভূমির তেলের খনি থেকে বিশ্বের সবথেকে বড় তেল চুরির প্ল্যানিং করে। আর এদেরকে ধরার মিশনে চায়না সেনাবাহিনী থেকে সেখানে আসে ড্রাগন এবং তার দল। কিন্তু মুভির মাঝখানে গল্প এমনভাবে পাল্টে যায় যে ড্রাগনের মিশনে বাধা দিতে আসা ক্রিস নিজেই ড্রাগনের দলে জয়েন করে। আর এই দুজনের অদ্ভুত জুটি মুভির গল্পটাকে অন্য এক লেভেলে নিয়ে যায়। কিন্তু কি এমন ঘটেছিল যার ফলে ক্রিস নিজে থেকেই ড্রাগনের দলে যুক্ত হয়, আর কিভাবেই বা তারা তেল চোরদের আটকানোর প্ল্যান করে, এই সব কিছুই জানবো আজকের মুভিতে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা এই মুভির প্রধান চরিত্র ড্রাগনকে দেখতে পাই। সে তার দল নিয়ে হেলিকপ্টারে করে চায়নার একটা মরুভূমির মধ্যখানে অবস্থিত তেলের খনিতে নামছে। তো সেখানে নেমে ড্রাগন তেলের খনির প্রধান প্রফেসর চেং এর সাথে দেখা করে। প্রফেসর চেং ড্রাগনকে বলে যে গত কয়েক সপ্তাহ ধরে আমাদের তেলের খনিতে কেউ একজন লাগাতার অ্যাটাক করে যাচ্ছে। উপায় না দেখে আমরা তাই আমাদের সমস্ত কর্মীদের অন্য একটা এলাকায় শিফট করার সিদ্ধান্ত নিয়েছি, আর এর জন্য তোমার টিমের সাহায্য প্রয়োজন। আমাদের এই তেলের খনিতে মোট 498 জন কর্মী আছে। যত দ্রুত সম্ভব এদের সবাইকে সেফ জোনে নিয়ে যেতে হবে। চেং এর কথা শুনে ড্রাগন তার দলের বাকি সবাইকে নিয়ে মিশনের প্ল্যানিং শুরু করে। সে তার কয়েকটা সোর্সে ফোন করে সেফ জোনে যাওয়ার রোডগুলোর অবস্থা সম্পর্কে জানতে চায়। কিন্তু মরুভূমির প্রায় সবগুলো এলাকায় অ্যাটাক হওয়ার ফলে অনেকগুলো রোড বন্ধ ছিল। তাই বাধ্য হয়ে তারা হাইওয়ে অফ ডেথ নামের একটা রাস্তা দিয়ে যাওয়ার প্ল্যানিং করে। হাইওয়ে অফ ডেথ হলো এমন একটি রাস্তা যেখানে বিপদের মাত্রা সব থেকে বেশি। অ্যাটাকের সময় শত্রু বাহিনী সবসময় এই রোড দখল করে রাখে, আর এই রোডের আশেপাশে বিভিন্ন জায়গায় মাইন বোমা পুঁতে রাখা আছে। তাই একটু এদিক সেদিক হলেই যে কেউ এই রোডে মারা পড়তে পারে। ড্রাগন তবুও এই রোড দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সবাইকে রেডি হতে বলে। এদিকে মরুভূমির অন্য একটি অঞ্চলে ক্রিস নামের একজনকে দেখা যায়। সে তার ট্রাকের উপর দাঁড়িয়ে গলফ খেলছিল। ঠিক তখনই ক্রিসের ভাই হেনরি সেখানে আসে এবং তাকে নতুন একটা মিশনের কথা বলে। হেনরি মিশনের জন্য ক্রিসকে তার টাকা বুঝিয়ে দেয় এবং সাথে কয়েকজন লোকও ক্রিসের সাথে দেয়। তো ক্রিস তখন হেনরির দেওয়া সেই লোকগুলোর অদ্ভুত অদ্ভুত সব নিক নেম দিতে থাকে। সেই লোকগুলোর মধ্যে একজন টাক মাথা থাকায় তার নাম দেওয়া হয় টাকলা ঈগল। আরেকজন হাতে টুথপিক নিয়ে থাকায় ক্রিস তার নাম দেয় টুথপিক। তবে একজন ছিল যার মুখের অর্ধেক ট্যাটু করা। ক্রিস তাকে নাম দিতে গিয়ে নিজেই একটু ভয় পেয়ে যায়। ক্রিসের এই পাগলামি দেখে হেনরি তাকে সিরিয়াস হতে বলে এবং বলে যে ট্যাটু করা এই লোকের নাম নক্স। তুমি প্লিজ এই পাগলামি বাদ দিয়ে মিশনের প্ল্যানিং করো। এরপর সিন শিফট হয় মরুভূমির এক গ্রামে। সেখানে ক্রিস সেই গ্রামের একটা ছেলের সাথে বেসবল খেলছিল। ঠিক তখনই ওয়েন নামের একজন সেখানে আসে এবং তারা দুইজন মিলে সেখানকার একটি কুয়া ঠিক করার চেষ্টা করে। আসলে ক্রিস বেশ কয়েক বছর ধরে মরুভূমির এই গ্রামেই আছে। সে বিভিন্ন মিশন করে টাকা এনে এই গ্রামের অনাথ শিশুদের দেখভাল করছে। কিন্তু এই গ্রামে পানির খুব অভাব থাকায় ক্রিস গ্রামের কুয়াটা ঠিক করার চেষ্টা করছিল। ওয়েন ক্রিসকে বলে যে এই কুয়া সহজে ঠিক করা যাবে না, এটা ঠিক করতে প্রায় $1,00,000 লাগবে। বাচ্চাদের দায়িত্বে থাকা সুরাইয়া তখন ক্রিসকে জিজ্ঞেস করে যে এত টাকা তুমি কিভাবে ম্যানেজ করবে। উত্তরে ক্রিস বলে ভালো কাজ কখনো আটকে থাকে না, একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। অন্যদিকে ড্রাগন তার টিমকে বলে যে তেলের খনির সব শ্রমিককে যেন 11 ভাগে ভাগ করা হয়। সবাইকে ট্রান্সপোর্ট করার জন্য তাদের কাছে মোট 11টা বাস ছিল, তাই তাদের সেই অনুযায়ী 11টা ভাগ করে বাসে উঠানো হয়। প্রফেসর চেং খনির কন্ট্রোল রুমের সব ডাটা একটা পেনড্রাইভে কপি করে নিয়ে পুরো সিস্টেম অফ করে দেয়। সে পেনড্রাইভটা একটা ব্যাগে ভরে ব্যাগটা সেখানকার চিফ ইঞ্জিনিয়ার মেইকে দেয়। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে একটা বাসে উঠে পড়ে, আর মেই একদম প্রথম বাসটাতে গিয়ে উঠে পড়ে। কিন্তু ঠিক তখনই একজন লোককে দেখা যায়, সে একটা হাইলাইটার স্প্রে নিয়ে 8 নম্বর বাসের গায়ে একটা ক্রস এঁকে দিয়ে চলে যায়। যাই হোক, সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেলে ড্রাগন তার টিম নিয়ে যাত্রা শুরু করে। তাদের প্রোটেকশন দেওয়ার জন্য দুটো আর্মি টিম হেলিকপ্টার নিয়ে উপর থেকে নজরদারি করতে থাকে। তো বাস কিছু দূর যাওয়ার পরেই ড্রাগন মেয়ের সাথে কথা বলতে চায় এবং তার খবর জিজ্ঞেস করে। মেই ড্রাগনের উপর রাগ করে সিটে বসতে না চাইলে ড্রাগন মেইকে তার মায়ের কথা বলে এবং বলে যে তুমি তোমার মায়ের মতোই রাগী হয়েছ। আসলে মেই ড্রাগনেরই মেয়ে। মেই ছোট থাকা অবস্থায় ড্রাগন তাকে এবং তার মাকে রেখে একটা মিশনে যায়। মেয়ের মা তখন হসপিটালে ছিল। ড্রাগন সেই মিশনে থাকা অবস্থায় মেয়ের মা মারা যায়।
মেয়ের মাকে হসপিটালে রেখে মিশনে যাওয়ায় মেয়ে ড্রাগনের উপর প্রচণ্ড রাগ করে এবং সেই রাগ থেকে সে ড্রাগনের সাথে কোনো রকম কথা বলতে চায় না। যাই হোক, কিছু দূর যাওয়ার পরেই তারা দেখতে পায় যে রাস্তার মাঝখানে দুটো গাড়ি দাঁড় করিয়ে রাখা। ড্রাগন বুঝে যায় যে এটা কোনো একটা ট্র্যাপ, তাই সে বাস না থামিয়ে সোজা চালাতে থাকে। আর বাসের সাথে ধাক্কা লেগে গাড়িগুলো রাস্তার পাশে পড়ে যাওয়া মাত্রই সেখানে থাকা মাইন বোমাগুলো ফুটে ওঠে। বিপদ কিন্তু এখানেই শেষ হয় না। সেখান থেকে একটু সামনে এগিয়ে তারা দেখে যে মরুভূমির মাঝখানে বিশাল বালুঝড় শুরু হয়েছে। এটা দেখে ড্রাগন তাদের ওয়েদার রিপোর্টার কিজিংকে জিজ্ঞেস করে যে হুট করে বালুঝড় কোথা থেকে এলো। উত্তরে কিজিং বলে, এই বিষয়ে আমি নিজেও জানি না, আমার আবহাওয়া রিপোর্ট বলছে এখানে বালুঝড় হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ড্রাগন তখন সবাইকে সাবধান করে দেয় এবং বালুঝড়ের মধ্য দিয়েই বাস চালাতে থাকে। কিন্তু ঝড়ের মধ্যে ঢোকা মাত্রই তাদের সবার রেডিও সিগন্যাল অফ হয়ে যায় এবং একে অন্যের সাথে কানেকশন হারিয়ে ফেলে। ড্রাগন সব বাসের ড্রাইভারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কেউ তার কথায় কোনো রেসপন্সই করছিল না। আর ঠিক তখনই মরুভূমির মধ্যে একটা এটিভি গাড়ি দেখা যায়, যেটা কিনা ড্রাগনদের বাসের বহরকে ফলো করছিল। বালুঝড়ের মধ্যেও এটিভি গাড়ির চালকেরা ৮ নম্বর বাসটা চিহ্নিত করতে পারছিল, কারণ সেখানে হাইলাইটার স্প্রে দিয়ে ক্রস দেওয়া ছিল। তো তারা এক ধরনের হুকার দিয়ে বাসের সাথে তাদের এটিভিটাকে আটকে ফেলে এবং মই বেয়ে বাসের পেছনের জানালা ভেঙে ভিতরে ঢুকে যায়। এটিভিটাও ধাক্কা খেয়ে বাসের সামনের জানালায় আঘাত করে এবং সেটিও ভেঙে ফেলে। এরপর লোক দুইজন বাসের মধ্যে থাকা সৈন্যদের মেরে বাসটি নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয় এবং বাকি সবগুলো থেকে আলাদা হয়ে যায়। পাশাপাশি তাদের আরেকটি দল 11 নম্বর বাসটির উপরেও অ্যাটাক করে এবং সেটিকেও অফ রোডে নিয়ে যায়। সিন শিফট হয়ে দেখা যায় ক্রিস আর হেনরি বাস থেকে কয়েকজন লোককে হাত এবং মুখ বেঁধে নামাচ্ছে এবং তাদের সাথে থাকা অন্য একটা গাড়িতে তুলছে। আসলে হেনরি এই মিশনের জন্যই ক্রিসকে টাকা দিয়েছিল। হেনরি ক্রিসকে বলেছিল যে সে যাদেরকে কিডন্যাপ করছে তারা সবাই ক্রিমিনাল, কিন্তু কিডন্যাপ করার পর তাদেরকে দেখে ক্রিসের একটু সন্দেহ হয়, কারণ কোনো ক্রিমিনালকে কিডন্যাপ করা এত সহজ হওয়ার কথা না। এটা নিয়ে সে হেনরিকে জিজ্ঞেস করলে হেনরি ক্রিসকে কোনো রকম বুঝিয়ে গাড়িতে উঠায়। এদিকে ঝড়ের পথ শেষ হওয়া মাত্রই সবাই বাস থামায় এবং একসাথে হয়ে কথা বলতে থাকে। ড্রাগন সবাইকে জিজ্ঞেস করে যে কেন তারা তার সাথে কন্ট্যাক্ট করছিল না। উত্তরে সবাই বলে যে তারা সবাই সিগন্যাল লস করেছিল। সেখানে তখন আরও কয়েকজন জানায় যে ৮ নম্বর এবং 11 নম্বর বাস তাদের থেকে আলাদা হয়ে গিয়েছে। কোনো একটা টিম তাদের উপর অ্যাটাক করেছে এবং বাস দুইটা নিজেদের কন্ট্রোলে নিয়েছে। এটা শুনে ড্রাগন একটা হেলিকপ্টার ডাকে এবং মেইকে নিয়ে সেই হেলিকপ্টারে উঠে যায়। হেলিকপ্টার নিয়ে কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় যে একটা জেট ইঞ্জিন দিয়ে মরুভূমির বালু উড়িয়ে কৃত্রিম এই ঝড় তৈরি করা হয়েছে। সেখান থেকে সামনে গিয়ে ড্রাগন কিজিংকেও খুঁজে পায়। কিজিং ড্রাগনকে বলে যারা আমাদের বাস কিডন্যাপ করেছে তারা আমাদেরকে মাঝপথে ফেলে চলে গিয়েছে। এটা শুনে ড্রাগন বলে তুমি হাইমিং এর সাথে যোগাযোগ করো, সে অন্য একটা হেলিকপ্টার দিয়ে এসে তোমাদের উদ্ধার করে নিয়ে যাবে। এরপর সে শেইমিং নামের আরও একজন সৈন্যকে হেলিকপ্টার নিয়ে তার দিকে আসতে বলে, আর বাকি সৈন্যদের অর্ডার দেয় যে তারা যেন বাস নিয়ে সেফ জোনের দিকে রওনা দেয়। তো শেইমিংয়ের টিম হেলিকপ্টার নিয়ে কিছু দূর যাওয়ার পরেই তারা ক্রিসদের গাড়ি দেখতে পায় এবং সেদিকে গুলি করতে থাকে। ক্রিস যখন দেখে যে এভাবে হেলিকপ্টারের সাথে তারা কোনোভাবেই পেরে উঠছে না, তখন সে গাড়ি থামিয়ে প্ল্যান করে। ক্রিস হেনরিকে বলে যে তুমি একটা গাড়ি নিয়ে আলাদা হয়ে যাও, আমরা দুই ভাগ হয়ে ফাইট ব্যাক করলে তারা কনফিউজড হয়ে যাবে এবং এই সুযোগে আমরা কাউন্টার অ্যাটাক করতে পারবো। ক্রিসের কথা মতো হেনরি আলাদা হয়ে যায়, আর হেনরিকে আলাদা হতে দেখে শেইমিং তাকে ফলো করতে থাকে এবং এই সুযোগে নক্স এসে একটা মেশিন গান দিয়ে লাগাতার গুলি করে হেলিকপ্টারটি ধ্বংস করে দেয়। এরপর তারা হস্টেজদেরকে নিয়ে মরুভূমির মধ্যে পুরনো একটা বিল্ডিংয়ের সামনে যায়। তবে সেখানে গিয়ে ক্রিস অদ্ভুত এক সত্যের মুখোমুখি হয়, আর এখানে আমরা মুভির বড়সড় একটা টুইস্ট দেখতে পাই। ক্রিস দেখে যে পুরনো সেই বিল্ডিংয়ের মধ্য থেকে ওয়েন বেরিয়ে আসছে। আসলে এই পুরো প্ল্যানটা মূলত ওয়েনেরই সাজানো। সে প্ল্যান করে ক্রিস এবং হেনরিকে দিয়ে প্রফেসর চেং সহ আরও কয়েকজনকে ধরে এনেছে। প্রফেসর চেং যেহেতু ৮ নম্বর বাসে ছিল, তাই সে আগে থেকেই ৮ নম্বর বাস মার্ক করিয়ে রেখেছিল। তো ওয়েনকে দেখে ক্রিস একটু শকড হয়ে যায়। সে ওয়েনকে জিজ্ঞেস করে তুমি এগুলো কেন করছো? উত্তরে ওয়েন বলে আমি মরুভূমিতে এসেছি এখানকার খনিজ সম্পদ লুট করার জন্যই। গত কয়েক বছর তোমার সাথে ওই গ্রামটাতে থেকে আমি পুরো মরুভূমির খোঁজ নিয়েছি। এখানে যে পরিমাণ খনিজ সম্পদ আছে তাতে আমরা রাতারাতি বিলিয়নার হয়ে যেতে পারবো। এই এক তেলের খনিতেই কয়েক বিলিয়ন ডলার মূল্যের তেল আছে। ওয়েনের কথা শুনে ক্রিস খুব ক্ষেপে যায় এবং গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়, কারণ সে কখনোই এমন চুরির মিশনে যুক্ত হতে চায়নি। যাওয়ার সময় হেনরি তাকে থামাতে চাইলে সে হেনরির উপর রাগ দেখায় এবং বলে যে আমি তোমার সাথে আর কোনো মিশন করব না, তুমি আমার বাকি টাকা নিয়ে বিকেল 4টায় আমার সাথে দেখা করবে। এটা বলে ক্রিস সেখান থেকে চলে যায়।
ক্রিস চলে যাওয়ার পর হেনরি ওয়েনকে বলে যে ক্রিসকে আমাদের দরকার নেই, আমি একাই মিশন কন্টিনিউ করতে পারবো। কিন্তু ওয়েনও হেনরির উপর ক্ষেপে যায় এবং সেখানেই তাকে গুলি করে মেরে ফেলে। এমনকি ওয়েনের টিমের অন্যরা হেনরির টিমের সবাইকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে ড্রাগন মরুভূমির ঠিক মাঝখানে ৮ নম্বর বাসটি খুঁজে পায় এবং ক্লাসিক জ্যাকি চ্যান স্টাইলে দড়ি বেয়ে বাসের মধ্যে নামে। সে দেখে যে বাসের মধ্যে বেশিরভাগ ওয়ার্কার তখনও রয়ে গিয়েছে। সেখানে থাকা একজন সৈন্য ড্রাগনকে বলে যে কিডন্যাপারের টিম মাত্র 5 জনকে ধরে নিয়ে গিয়েছে আর বাকিরা সবাই এখানে আছে। ড্রাগন তখন তাদেরকেও হাইমিংয়ের সাথে কন্ট্যাক্ট করতে বলে এবং হেলিকপ্টার নিয়ে ক্রিসকে ফলো করতে করতে সেই গ্রামে পৌঁছে যায়। গ্রামে পৌঁছে ক্রিস তার বাসায় গিয়ে যখন রাগে তার আর হেনরির সব ছবি ভেঙে ফেলছিল, তখনই গ্রামের একটা বাচ্চা এসে ক্রিসকে তার সাথে বেসবল খেলতে বলে। বাচ্চাটাকে দেখে ক্রিসের সব রাগ নেমে যায় এবং সে সেই বাচ্চাটির সাথে বেসবল খেলতে বাইরে যায়। আর ঠিক তখনই ড্রাগন সেখানে আসে এবং ক্রিসকে জিজ্ঞাসা করতে থাকে যে সে আমেরিকান হয়েও এইখানে কি করছে। ক্রিস বেসবল খেলতে খেলতে বলে, আমি এখানে মিশনে এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো? উত্তরে ড্রাগন বলে, আমি আমার লোকদের উদ্ধার করতে এসেছি। তো তারা দুইজন যখন কথা বলতে বলতে একে অপরের দিকে আগাতে থাকে, তখন গ্রামের সেই বাচ্চাটাকে দেখে ড্রাগন ফাইট না করেই সেখান থেকে চলে যায়। এদিকে বিকেল 4টা বাজার পরেও হেনরি টাকা নিয়ে সেখানে না এলে ক্রিস হেনরিকে খুঁজতে আবার সেই পুরনো বিল্ডিংয়ের দিকে যায়। ড্রাগনও ক্রিসকে ফলো করতে করতে সেখানে পৌঁছায়। ক্রিস বিল্ডিংয়ে ঢুকেই সেখানে নিজের ভাই মানে হেনরির লাশ দেখে পুরো শকড হয়ে যায়। সে বুঝে যায় যে ওয়েনই হেনরিকে মেরেছে। ততক্ষণে ড্রাগনও সেই বিল্ডিংয়ে পৌঁছে যায় এবং সে ভিতরে ঢোকা মাত্রই ক্রিস পেছন থেকে তার উপর অ্যাটাক করে এবং তাদের দুইজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইটে একবার ড্রাগন ক্রিসকে কুপকাত করে ফেলছিল, তো আরেকবার ক্রিস ড্রাগনকে আটকে ফেলছিল। এখানে তাদের ফাইটের মধ্যে একদল ফ্রেঞ্চ লোক সেখানে চলে আসে এবং ওয়েন যে বন্দুকগুলো কিনেছে সেগুলোর জন্য টাকা চায়। তারা মনে করে যে ক্রিস আর ড্রাগন হয়তো ওয়েনের দলেরই লোক। ক্রিস তখন তাদের জানায় যে আমরাও টাকার জন্যই ফাইট করছি। তবে কথা বলার মাঝখানেই তারা অ্যাক্সিডেন্টালি একটা গ্রেনেডের পিন খুলে ফেলে। এটা দেখে ফ্রেঞ্চ লোকগুলো সেখান থেকে চলে যায় আর ক্রিস ড্রাগনের সাথে মিলে গ্রেনেডটির মধ্যে আবার পিন ভরতে থাকে। ড্রাগন তখন ক্রিসকে বলে যে তাড়াতাড়ি করো, তারা সম্ভবত তোমাকে শ্যুট করবে। ক্রিস ড্রাগনের এমন ভাবনার কারণ জানতে চাইলে ড্রাগন বলে, আমি যখন প্রথমবার তোমাকে দেখেছি তখন আমারও তোমাকে শ্যুট করতে ইচ্ছে হয়েছিল। যাই হোক, ফ্রেঞ্চ লোকগুলো আসলেই বাইরে গিয়ে তাদের দিকে গুলি করতে শুরু করে। তাই ভিতর থেকে কভার নিয়ে ক্রিস এবং ড্রাগনও ফাইট ব্যাক করার ট্রাই করছিল। ড্রাগন তখন ক্রিসের হাতে একটা বন্দুক দেয় যার মধ্যে বুলেট ছিল না। ক্রিস তাই ড্রাগনের কাছে বুলেট চাইলে ড্রাগন মাটিতে পড়ে থাকা সবগুলো বুলেট নিয়ে ক্রিসের দিকে ছুঁড়ে মারে। এটা দেখে ক্রিস বোকার মতো তাকিয়ে থাকে। এরপর সে বলে যে গুলি করে আমরা তাদের সাথে পারবো না, তুমি বরং বিন থেকে গ্রেনেড নিয়ে আমাকে দাও। কিন্তু প্রচণ্ড গুলির শব্দে ড্রাগন ভাবে যে ক্রিস হয়তো গ্রেনেডের পিন খুলতে বলেছে, তাই সে পিন খুলে তার দিকে গ্রেনেড ছুঁড়ে মারে। তবে ভাগ্য ভালো যে ক্রিস এটা দেখতে পেরে গ্রেনেড ফাটার আগেই সেটা বাইরে ছুঁড়ে মারে। আর অদ্ভুত এবং হাস্যকর এই জুটি কোনোভাবে সেই ফ্রেন্ডসদের হারিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং এতক্ষণ ধরে একসাথে ফাইট করার পর ড্রাগন প্রথমবারের মতো ক্রিসের নাম জানতে চায়। এদিকে ওয়েন প্রফেসর চেং সহ বাকি হস্টেজদের ধরে আবার সেই তেলের খনির কন্ট্রোল সেন্টারে নিয়ে আসে। এরপর সে প্রফেসর চেংকে সেখানকার সিস্টেম অন করতে বলে, কিন্তু চেং কথা না শোনায় ওয়েন হস্টেজদের মধ্যে একজনকে রেখে বাকি সবাইকে মেরে ফেলে। আর বাঁচিয়ে রাখা সেই একজন হলো চেংয়ের ছেলে, যাকে চেং এতদিন ধরে নিজের অ্যাসিস্ট্যান্ট বলে দাবি করেছিল। তো ওয়েন এবার চেংয়ের ছেলেকে গান পয়েন্টে নিয়ে সিস্টেম অন করতে বললে চেং বলে যে সিস্টেমের সব তথ্য আমার পেন ড্রাইভটা আমার ব্যাগের মধ্যে রাখা আছে, তোমরা যদি আমার মোবাইলের লোকেশন ট্র্যাক করো তাহলে পেন ড্রাইভ পেয়ে যাবে। চেংয়ের কথা মতো ওয়েন নক্স সহ একটা টিম পাঠায় পেন ড্রাইভ উদ্ধার করতে। অন্যদিকে ক্রিস আর ড্রাগন গ্রামে ফিরে গিয়ে যখন বাচ্চাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করছিল, তখন ক্রিস বিভিন্ন ছড়া বলে এবং ড্রাগন বিভিন্ন প্রাণীর মতো অদ্ভুত সব অঙ্গভঙ্গি করে বাচ্চাদের হাসাতে থাকে। আর ঠিক তখনই মেয়ের কাছে থাকা চেংয়ের ফোনে একটা কল আসে। মেয়ে কল ধরা মাত্রই নক্সের টিম লোকেশন পেয়ে সেদিকেই আসতে থাকে। তো বাচ্চাদের খাবার দিয়ে ক্রিস আর ড্রাগন যখন বাইরে গল্প করছিল, তখন ক্রিস ড্রাগনের হাতে মেয়ের ডায়েরি দিয়ে বলে যে মেয়ে এটা ফেলে গিয়েছে। ডায়েরিটা খুলে ড্রাগন দেখে সেখানে মেয়েই ড্রাগনের একটা ছেঁড়া ছবি রেখে দিয়েছে। তবে মজার ব্যাপার হলো ক্রিস যেহেতু জানে না যে মেয়ে ড্রাগনের মেয়ে, তাই সে ড্রাগনের সামনেই মেয়ের রূপের প্রশংসা করতে থাকে। তবে এরপর যখন ড্রাগন মেয়ের পরিচয় বলে, তখন ক্রিস লজ্জায় চুপসে যায়। ড্রাগন ক্রিসকে বলে, আমি মিশনে থাকা অবস্থায় মেয়ের মা মারা গিয়েছে, তাই মেয়ে হয়তো আমাকেও তার মন থেকে মেরে ফেলেছে। আমি জীবনে অনেক মিশন করেছি, কখনো হার মানিনি, কিন্তু জীবনযুদ্ধে হার মেনে থাকা খুবই কঠিন। এদিকে তাদের কথার মাঝখানে নক্সদের টিম সেখানে চলে আসে।
নক্সদের টিমের আওয়াজ শুনে মেই সব বাচ্চাদের অন্য জায়গায় নিয়ে যায়। এরপর ক্রিস নিচে থেকে এবং ড্রাগন ছাদের উপর থেকে নক্সদের সাথে ফাইট করতে থাকে। ফাইট করতে করতে ক্রিসও ছাদের উপরে চলে আসে এবং একজনকে মারতে গিয়ে ছাদ ভেঙে নিচে পড়ে যায়। এরপর তারা আবার আলাদা হয়ে নক্সদের টিমের মোকাবেলা করতে থাকে। ফাইটের মাঝখানে ড্রাগন বিভিন্নভাবে হ্যান্ড সিগন্যাল দিয়ে ক্রিসকে সাহায্য করতে থাকে, তবে ক্রিস হ্যান্ড সিগন্যাল না বুঝে একবার প্রায় মরতেই বসেছিল। যাই হোক, ফাইটের এক পর্যায়ে ক্রিস যখন জানতে পারে যে নক্সের টিম এখানে চ্যাংয়ের ব্যাগের জন্য এসেছে, তখন সে ভিতরে গিয়ে মেয়ের হাত থেকে ব্যাগ নিয়ে নক্সদের দিয়ে দেয়। তবে সে তখনও জানতো না যে ব্যাগের ভিতরে আসলে কি আছে। তো নক্সরা চলে যাওয়ার পরে মেই তাদেরকে জানায় যে ব্যাগের মধ্যে যে পেনড্রাইভটা ছিল সেটা দিয়ে সম্পূর্ণ তেলের খনি আবার অ্যাক্টিভ করা যাবে। ওয়েন চাইলেই সেখান থেকে সব তেল অন্য দেশে পাচার করে দিতে পারবে। খনির নিচ থেকে সোজা সমুদ্র পর্যন্ত একটা আন্ডারগ্রাউন্ড লাইন আছে, সেখান থেকে সহজেই জাহাজে করে তেল পাচার করা সম্ভব। আর ওয়েন যদি সফল হয় তাহলে এটা হবে ইতিহাসের সবথেকে বড় তেল চুরি। মেয়ের কথা শুনে ক্রিস পুরো শকড হয় এবং তখনই ড্রাগনকে সাথে নিয়ে তার একটা ট্রাকে করে তেলের খনির উদ্দেশ্যে রওনা হয়। যেহেতু তাদের এই মিশনটা খুবই ঝুঁকিপূর্ণ, তাই তারা মেইকে গ্রামেই রেখে যায়। তবে মেই খুব করে চাইছিল সেই মিশনে তাদের সাহায্য করতে, তাই সেও ক্রিসের একটা গাড়ি নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে পেনড্রাইভ হাতে পেয়েই ওয়েন প্রফেসর চেংকে দিয়ে সেখানকার সিস্টেম চালু করায় এবং তার একটা টিমকে জাহাজ নিয়ে রেডি থাকতে বলে। সিস্টেম চালু হওয়ার পর ওয়েন খনির সব তেলের লাইন জাহাজের দিকে অন করে পেনড্রাইভটা ভেঙে ফেলে, যাতে করে ড্রাগন চাইলেও যেন তেল পাচার অফ করতে না পারে। এরপর সে নক্সকে বলে যায় যে সব তেল পাচার করা হয়ে গেলে চেং আর তার ছেলেকে যেন মেরে ফেলা হয়। তবে ততক্ষণে ড্রাগন আর ক্রিস ট্রাক নিয়ে খনির সব ব্রেকার ভেঙে ভিতরে ঢুকে পড়ে এবং সেখানে থাকা গার্ডদের সাথে ফাইট করতে থাকে। আগের রাতের মতো এবারও তারা দুই ভাগ হয়ে যায়। ক্রিস নিচে থেকে এবং ড্রাগন উপরে উঠে গার্ডদের মারতে থাকে। ফাইটের এক পর্যায়ে ড্রাগন নিচে পড়ে যেতে নিলে ক্রিস পাইপ দিয়ে তাকে ঠেলে উপরে তুলে দেয়। এরপর সেই পাইপ দিয়ে তাকে এক পাড় থেকে অন্য পাড়ে নিয়ে যায়। ক্রিস আর ড্রাগন মিলে সেখানকার সব গার্ডদের মেরে কন্ট্রোল রুমের ভিতরে চলে যায়। সেখানে নক্স একা থাকায় তারা দুইজন দুই পাশ থেকে নক্সের উপর অ্যাটাক করে। ফাইট করতে করতে তারা নক্সের বন্দুক হাতে পেয়ে যায়। তবে বন্দুক ড্রাগনের কাছে থাকলেও ম্যাগজিন পায় ক্রিস। তাই ক্রিস যখন ড্রাগনের দিকে ম্যাগজিন ছুড়ে দেয় তখন ড্রাগনও বন্দুকটি ক্রিসের দিকে দেয়। আর নিজেদের এমন হাস্যকর টিমওয়ার্ক দেখে তারা নিজেরাই বোকা বনে যায়। যাই হোক, এরপর কোনো মতে গান লোড করে তারা আবার নক্সের সাথে ফাইট করতে থাকে। যেহেতু ওয়েন আগেই বের হয়ে সমুদ্রের দিকে গিয়েছে, তাই নক্সকে ড্রাগনের হাতে ছেড়ে ক্রিস যায় ওয়েনকে ধরতে। কিন্তু ওয়েন ততক্ষণে গাড়ি নিয়ে অনেক দূর চলে গিয়েছে। আর ঠিক তখনই ক্রিস দেখে যে মেই তার একটা গাড়ি নিয়ে সেদিকেই আসছে, তাই সেই গাড়িতে করেই তারা তখন ওয়েনদের ফলো করতে থাকে। এদিকে নক্সের সাথে ফাইট করতে করতে ড্রাগন তাকে নিয়ে খনির পাইপ রুমে যায়। সেখানে যখন ড্রাগন একটা পাইপ নিয়ে নক্সকে অ্যাটাক করে তখন সেখানকার ফোমের সাপ্লাই লাইন ভেঙে পুরো রুম ফোম দিয়ে ভরে যায়। নক্স আর ড্রাগন এখানে নিজেদেরকে ওয়্যার দিয়ে বেঁধে বাদরের মতো ঝুলতে ঝুলতে ফাইট করতে থাকে। এভাবে এক পর্যায়ে ড্রাগন নক্সকে হারাতে সক্ষম হয় এবং সে চ্যাং আর তার ছেলেকে সেখানে থাকতে বলে নিজে ফ্রেশ হয়ে ক্রিসদের উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে ক্রিসরা যখন ওয়েনদের ফলো করছিল তখন ওয়েন তার গাড়িতে থাকা মেশিন গান দিয়ে ক্রিসদের দিকে গুলি করতে থাকে। ক্রিসরা তবুও গুলি থেকে বেঁচে ওয়েনদের ফলো করতেই থাকে। ফলো করতে করতে এক পর্যায়ে মরুভূমির একটা উঁচু অংশ থেকে লাফ দিয়ে ওয়েনরা সেখান থেকে পালিয়ে গেলেও ক্রিসদের গাড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আর ঠিক তখনই ড্রাগনও একটা ট্রাক নিয়ে চলে আসে। ক্রিসের ট্রাকের পেছনে জেট ইঞ্জিন থাকায় তারা সেটা ব্যবহার করে খুব সহজেই ওয়েনদের কাছে পৌঁছে যায় এবং ধাক্কা দিয়ে ওয়েনের গাড়ি উল্টে দেয়। ট্রাকের ধাক্কা খেয়ে তেলের গাড়ি উল্টে সেখানে বড়সড় একটা বিস্ফোরণ হয়। এতে করে ওয়েনের সহকারী মারা গেলেও ওয়েন কোনো রকমে বেঁচে যায়। সে তখন আবার তার এটিভি গাড়ি নিয়ে সমুদ্রের দিকে যেতে থাকে। এদিকে বিস্ফোরণের ফলে ক্রিসদের ট্রাকের ফুয়েল ট্যাঙ্কও লিক হয়ে যায়। ক্রিস তখন নিজের হাতে ফুয়েল ট্যাঙ্কের পাইপ ধরে রেখে ড্রাগনকে সেভাবেই গাড়ি চালাতে বলে। ড্রাগন আবারও জেট ইঞ্জিন চালু করে ট্রাক চালাতে থাকে। তবে কিছু দূর যাওয়ার পরেই ড্রাগন খেয়াল করে যে বিস্ফোরণে তাদের ট্রাকের ব্রেকও নষ্ট হয়ে গিয়েছে আর সামনেই বিশাল বড় একটা খাত। তাই সে একটা দড়ি নিয়ে তৈরি হয় এবং ক্রিসকে বলে যে 5 থেকে 1 গোনার সাথে সাথে লাফ দিতে। তবে জেট ইঞ্জিনের তীব্র শব্দে ক্রিস আসলে কিছুই শুনতে পায় না। তো ট্রাক দিয়ে ওয়েনের গাড়ি ধাক্কাতে ধাক্কাতে তারা খাদের কিনারে পৌঁছে যায় এবং 5 থেকে 1 গোনা শেষে ড্রাগন মেইকে নিয়ে ট্রাক থেকে লাফ দেয়। কিন্তু ক্রিস তো সেই ট্রাকের সাথেই রয়ে যায়। খাদে পড়ে যাওয়ার আগেই ওয়েনের গাড়ি একটা পাথরে আটকে যায়। ওয়েনের গাড়ির সাথেই ড্রাগনদের দড়িও আটকে যায়, যার ফলে ড্রাগন আর মেই ঝুলেছিল। ওয়েন সেখান থেকে গাড়ি চালিয়ে চলে যেতে নিলে সেও খাদের পাড় ভেঙে নিচে পড়ে যায় আর ড্রাগন এবং মেই খাদের একটা সমতল জায়গায় গিয়ে পড়ে।
তবে ওয়েন পড়ে যাওয়ার আগে ড্রাগন তাড়াহুড়ো করে মেয়ের কোমর থেকে দড়ি খুলে দেয়। যাই হোক, ওয়েন পড়ে যাওয়ার পরে ড্রাগন যখন ক্রিসকে খুঁজছিল তখন মেই ড্রাগনের পকেটে তার ডায়েরি দেখতে পায়। ডায়েরি খুলে মেই দেখে যে তার ছেঁড়া ছবির বাকি অংশ ড্রাগন আঠা দিয়ে লাগিয়ে রেখেছে। ড্রাগন মেইকে বলে যে ছবির বাকি অংশ আমি তোমার আর তোমার মায়ের কথা ভেবে সব সময় সাথেই রেখেছি। এটা শুনে মেয়ের সব রাগ শেষ হয়ে যায় এবং সে তার বাবাকে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই খাদ বেয়ে ক্রিস উপরে উঠে এবং তাদের হেল্প নিয়ে সেই সমতল জায়গায় উঠে আসে। এরপর তারা তিনজনে মিলে চিৎকার করে হেল্প চাইতে থাকে। অন্যদিকে দেখা যায় ড্রাগনের একটা টিম সমুদ্রের কাছে থেকে ওয়েনের বাকি টিম মেম্বারদেরও ধরে ফেলেছে। আর মুভির একদম শেষ দৃশ্যে দেখা যায় ক্রিস আর ড্রাগন মিলে গ্রামের সেই কুয়াটাও ঠিক করে ফেলেছে। কুয়া ঠিক করার পরপরই ড্রাগন এবং মেয়ের কাছে নতুন একটা মিশনের প্রস্তাব আসে। ড্রাগন তখন ক্রিসকে জিজ্ঞেস করে যে সে তাদের সাথে নতুন মিশনে যাবে কিনা। ক্রিস একটা হাসি দিয়ে ড্রাগনের প্রস্তাবে রাজি হয়ে যায়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে হিডেন স্ট্রাইক মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করুন। আর সেই সাথে আজকে যারা আমাদের চ্যানেলের প্রথম কোনো ভিডিও দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন।